ওকে পেতনিদের দেবতার কাছে উৎসর্গ করে আমি অমর হয়ে যাব। আমি পাবো জলজন্ত একটা শরীর। আমি করব ভূত পেতনি আর মানুষের মাঝে রাজ। সাধারণ একটা পেতনি থেকে আমি হয়ে উঠব জগতের সবচেয়ে বড়, শক্তিশালী আর অপ্রতিরোধ্য পেতনি। আমার কন্যা কোথায় গেল? ও তো রাতে ঠিকই নিজের কক্ষে ঘুমিয়েছিল। ভোরে উঠে ওকে আর দেখছি না। কোথায় গেল আমার কন্যা? আজই তো ময়নার 7 বছর হবার কথা। এ সময় ময়না কোথায় যেতে পারে? আমার জাদু বলে দেখি তো ময়না কোথায় আছে। সর্বনাশ, আমাকে এখানেই যেতে হবে। ওখানে ময়নাকে বাঁচাতে হবে। কে আমার মাথায় আঘাত করছে? কে আমার যোগে বাধা প্রদান করছে? উহ, মরলাম রে। ময়না, আমার কন্যা, উঠো, উঠো আমার কন্যা। আপনারা ময়নাকে নিয়ে গুহার বাইরে যান। গুহা এখানেই ভেঙে পড়বে। ময়না মা, উঠো, চোখ খুলো মা। ও ময়না, আমার কন্যা চোখ খোলো। মা, ও মা। আমার কন্যা চোখ খুলেছে। আমাকে মা ডেকেছে। আপনি শুনেছেন? আমার কন্যা আমাকে মা বলে ডেকেছে। ডাকবেই তো। আজ যে ওর 7 বছর পূর্ণ হয়েছে, ফিরে পেয়েছে পূর্ণ শক্তি। কে আপনি? আমি জলপরী, রাজকন্যা ময়নার দাসী। বুঝতে পারলাম না আপনার কথা। আমার কথা বুঝতে হলে ফিরে যেতে হবে 7 বছর আগে। সমুদ্রের নিচে একটি রাজ্য আছে, যার নাম জলরাজ্য। এই রাজ্যের রাজা অত্যন্ত দয়ালু ও সুবিচারক। তার শাসনের সকল প্রজারা খুবই সুখে শান্তিতে জীবনযাপন করে। রাজা সকলের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধান করেন। রাজ্যের প্রতিটি প্রজা তাকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। জলরাজ্যের পরিবেশ খুবই মনোরম। রঙিন মাছ, প্রবাল আর সামুদ্রিক উদ্ভিদে রাজ্যটি সুসজ্জিত। রাজা প্রজাদের জন্য শিক্ষা ও চিকিৎসার বিশেষ ব্যবস্থা রেখেছেন। জলরাজ্যের প্রতিটি শিশু স্কুলে যায় এবং সুশিক্ষা লাভ করে। কেউ অসুস্থ হলে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। প্রতি বছর রাজা একটি উৎসবের আয়োজন করেন, যেখানে সবাই আনন্দে অংশগ্রহণ করে। এই উৎসবে গান, নাচ ও নানা ধরনের খেলাধুলার আয়োজন থাকে। রাজা সব সময় প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সচেষ্ট। জলরাজ্যে কোনো লড়াই বা যুদ্ধ নেই, সবাই একে অপরকে সাহায্য করে। রাজ্যের নিরাপত্তার জন্য কিছু বিশেষ প্রহরী নিয়োজিত আছে, যারা রাজ্যকে রক্ষা করে। রাজা জলজ প্রাণীদের অধিকার রক্ষা করেন। এই রাজ্যটি অন্য কোনো রাজ্যের মতো নয়, এটি এক স্বপ্নপুরীর মতো। রাজা তার মমতায় রাজ্যটিকে এক সুখের স্বর্গে পরিণত করেছেন। 13 বছর নিঃসন্তান থাকার পর রাজা মহাশয় সদ্য একটি কন্যা সন্তান লাভ করেছেন। কন্যার জন্মের সাথে সাথে খুশিতে মহারাজ রাজ্যে 3 দিনের আনন্দ উৎসবের আয়োজন করেন। নিরাপত্তা প্রহরী, সৈনিকসহ সবাইকে তিনি ছুটি প্রদান করেন উৎসব করতে। সমস্ত রাজ্য যখন উৎসবে মেতে আছে, ঠিক এ সময় শত্রু রাজ্য আক্রমণ করে বসে। বেরাকে খুব কম সৈন্য ছিল, বেশিরভাগ সৈন্য রাজার দেয়া সাধারণ ছুটিতে ছিল। এই সময় আকস্মিক আক্রমণ প্রতিহত করতে তারা ব্যর্থ হতে থাকে, কারণ ভোরের দিকে তারা বেরাকে বিশ্রামরত ছিল। চলতে থাকে শত্রুর মোহ আক্রমণ। যুদ্ধের কি পরিস্থিতি দাসী? বিস্তারিত আমাকে অবহিত করো। পরিস্থিতি ভালো না মহারানী। শত্রুরা আমাদের চারদিকে থেকে ঘিরে ধরেছে। আমাদের সৈন্যরা বেঘোরে প্রাণ হারাচ্ছে। আর 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 কি? নির্ভয় বলো। এইমাত্র খবর এসছে, মহারাজ যুদ্ধে প্রাণ হারিয়েছেন। সৈন্যদের প্রস্তুত হতে বলো। আমি মহারাজের জায়গায় সৈন্যদের নেতৃত্ব দিব। একই বলছেন মহারানী।
আপনি কেবল গতকাল মাত্র সন্তান জন্মদান করেছেন। আপনি তো এখনো বেশ খানিকটা দুর্বল। আমার রাজ্য বিপদে আছে, এখন ঘরে বসে থাকার সময় নাই। তুমি আমার কন্যাকে নিয়ে এই জল রাজ্য ছেড়ে ডাঙ্গায় পালিয়ে যাও। জল রাজ্যে থাকা ওর জন্য নিরাপদ নাই। মা ছাড়া এতটুকু শিশু থাকবে কি করে? আর জলপরি হয়ে এই কন্যা কি করে ডাঙ্গায় পানি ছাড়া বেঁচে থাকবে? চিন্তিত হয়েও না দাসী ফাতেমা, আমার কন্যাকে আমি জাদু করে দিয়েছি। জাদু বলে ও ডাঙ্গায় শ্বাস প্রশ্বাস নিতে পারবে, তবে ওর কোনো বাকশক্তি থাকবে না। আমি ওর বাকশক্তি দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমার কন্যা যখন 7 বছর বয়সের হবে, ওর বাকশক্তি এমনিতেই ফিরে আসবে, আর ও জলপুরীর সকল শক্তি ফিরে পারে। ওর কাছে লাখো জলপুরীর ক্ষমতা থাকবে, সে হবে অবেদ্য এক জলকন্যা। মহারানী, আপনার তো কথা বলতেই অনেক কষ্ট হচ্ছে। আপনি যুদ্ধে অবতীর্ণ হবেন কি করে? আমার চিন্তা করো না, আমি বীর বিক্রমশালী রাজার পত্নী। আমাকে ভেঙে পড়লে হবে না। তুমি আমার কন্যাকে নিয়ে পালাও। আমার বিশ্বাস একদিন আমার কন্যা ফিরে আসবে। রাজকন্যা, আপনার প্রাণ রক্ষা করতে হবে। আপনাকে নিয়ে আমি ছুটে যাব দূর থেকে বহু দূর। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। রানীমাকে দেয়া কথা আমি রাখব। রাজ্যের প্রজাদের জন্য হলেও আপনাকে বাঁচতে হবে রাজকন্যা। আপনাকে এত দূরে কোনো সুরক্ষিত জায়গায় আমি নিয়ে যাব যে কেউ আপনাকে খুঁজে পাবে না। হে জলরাশি, আমাদের আরো দ্রুত বেগে ছুটতে সাহায্য করো। রাজকন্যা, আপনি এই গৃহস্থের ঘরেই লালিত পালিত হন। এ গৃহকে আমার কেন যেন নিরাপদ বোধ হচ্ছে। আমি জলপরি হয়ে মানুষের সাথে বসবাস করতে পারব না, তাই আপনাকে এখানে একা রেখে যাচ্ছি। ভাববেন না, আমি সব সময় দূর হতে আপনার খেয়াল রাখব। বিদায় রাজকন্যা। মা, এটা কি? একটা বাচ্চা মনে হচ্ছে। আরে এটা তো একটা বাচ্চাই। কার বাচ্চা? কাউকেই তো আশেপাশে দেখছি না। কে রেখে গেল হে? এই বাচ্চা তো কেবল কান্নাই করে চলেছে। কোলে নেওয়ার সাথে সাথেই দেখছি ওর কান্না শেষ। এখন দেখছি হাসতেছে। মনে হচ্ছে আমি ওর কত কালের চেনা। ও গিন্নি, বাইরে আসো, দেখো কি কাণ্ড হয়েছে। গিন্নি, ও গিন্নি। কার বাচ্চা এটা? কে জানে এখানে কি করে এলো তাও তো বুঝতে পারছি না। মনে হচ্ছে এ বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়। ওর শরীর থেকে আলো ঠিকরে পড়ছে। এই দেখেন কেমন মিটমিট করে হাসছে ও। চলো গ্রামের মাতবরের কাছে যাই, তাকে এই কুড়িয়ে পাওয়া বাচ্চাটা দিয়ে আসি। তিনি এই বাচ্চার একটা ব্যবস্থা করবেন। আরে না, ওকে আমি কাউকে দেব না। আমি ওকে লালন পালন করব। এতদিন ধরে আমরা নিঃসন্তান আছি, তাই বিধাতা এই বাচ্চা আমাদেরকে দান করেছেন। এটা এখন আমার বাচ্চা। মাতবরের কাছে না গেলে সবাই ভাববে এই বাচ্চা আমরা চুরি করেছি। চলো মাতবরের সাথে দেখা করি। তিনি খুব ভালো মানুষ। তিনি এই বাচ্চা আমাদেরকে দত্তক হিসাবে রাখতে দেবেন। কিন্তু কিন্তু কি? আমরা তো গরিব মানুষ। এই বাচ্চা লালন পালন করতে পারবো কি আমরা? কেন পারবো না? দরকার হলে আমরা দিনে 3 বেলায় জায়গায় 2 বেলা করে খাবো। ঠিক আছে, আজ হতে ও আমাদের বাচ্চা। এখন চলো মাতবরের ওখান থেকে একবার ঘুরে এসে তাকে বিষয়টা জানিয়ে রাখি। উজির রাজ্যের সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, নিজ পক্ষ ত্যাগ করে শত্রুপক্ষের সাথে যোগ দিল। বন্দী করো মহারানীকে। আমার এই করুণ দৃশ্য দূর থেকে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। মাতবর আমাদেরকে বাচ্চাটা লালন পালন করতে দিয়েছেন। আসলেই তিনি খুব ভালো মানুষ।
আরে আরে, বাবুটা কেবল যে কাঁদছে। বাচ্চাটার মনে হয় ক্ষুধা পেয়েছে, তুমি বাচ্চাটাকে দুধ খেতে দাও। আরে শুধু বাচ্চা বাচ্চা করছি কেন? ও তো আমাদের মেয়ে। আমার নাম মধুমিয়া, আমার নামের সাথে মিল রেখে আজ থেকে ওর নাম ময়না। তুমি ময়নাকে খাবার দাও। আমি দোকানে গেলাম, একটা ছোট কাপড়ের দোকান আমার। এই ছোট দোকান চালিয়ে আমার কন্যা ময়নাকে কি করে লালন পালন করব তাই ভাবছি। যাই হোক, বিধাতা আছেন, তিনি আমাদের দেখবেন। প্রথম দিন থেকেই মধুমিয়ার দোকানে কাস্টমারের ভিড় লেগে যায়। ধীরে ধীরে ফুলে ফেটে উঠতে থাকে মধুমিয়ার ব্যবসা। এদিকে ময়না বড় হতে থাকে ওদের পরম যত্নে। ওরা ওকে রাজকন্যার মতোই বড় করতে থাকে। সকাল থেকেই সে বসেছে ময়নাকে নিয়ে খেলতে। তেনাকে দোকানে যেতে বললে তেনার এক কথা সব সময়, আগে আমার দোকান ছিল একটা, আর আমার কন্যা আসার পর আমার দোকান এখন বহু, কর্মচারীও অনেক, কর্মচারীরা দোকান সামলাগে, আমি পরে যাব দোকানে। আগে মেয়ের সাথে খেলা করে নেই, আরে ঘরে আমার রান্নায় একটু সাহায্য করলেও তো এই সুযোগে মেয়ের সাথে আমিও খেলতে পারি। তা না, সব সময় সে খেলবে, আমাকে খেলার কোনো সুযোগই দেয় না সে। দুজনের পরম মমতায় বড় হতে থাকে ময়না। ময়না যেন ওদের কন্যা ছিল না, ছিল ভালোবাসার খেলনা। আর এভাবেই ময়না বড় হচ্ছিল হেসে খেলে। একদিন ময়নার এক খেলার সাথী জোলেখা বেশ অসুস্থ হয়ে পড়ে। আমার কন্যা জোলেখা আজ কয়দিন ধরে অসুস্থ। কত বৈদ্য কবিরাজ দেখালাম, কিছুই তো হইতেছে না। কন্যা আমার চোখই তো খুলছে না। এখন আমি কি করব? কোথায় গেলে ওকে সুস্থ করতে পারবো তা আমি জানি না। খবর পেয়ে ময়না এলো ওর সখীকে দেখতে। সখীর কপালে হাত দিল ময়না। হঠাৎ যেন বিদ্যুতের চমক খেলে গেল। এই দেখো সবাই, আমার কন্যা জোলেখা চোখ মেলে তাকিয়েছে। বেদ্য কবিরাজরা যা পারেনি, ময়না পেরেছে। ময়না আমার কন্যার কপালে হাত দেওয়ার সাথে সাথে আমার কন্যা চোখ মেলে ধরেছে। ময়না, তুমি কথা বলতে পারো না, কিন্তু তুমি বড়ই রহস্যময়ী কন্যা। সৃষ্টিকর্তা তোমার ভালো করুক। আমার গরুটা একদম দুধ দিতেছে না, দেখো তো ময়না, তুমি একটা বিহিত করে দাও দেখিনি। ময়না গরুটার গায়ে হাত বুলিয়ে দিয়ে গরুর কানে কানে কি যেন বলল। পরের দিন থেকে গরু অনেক দুধ দিতে লাগল। তখন মুফিজ বলল, ময়নার হাতে জাদু আছে। সে যেই না গরুটাকে ছুঁয়ে দিল, অমনি গরুটা অনেক দুধ দিতে লাগলো। আসলে মধুমিয়ার কন্যা ময়না বোবা হলে কি হবে? বিধাতার আশীর্বাদ পুষ্ট কন্যা ময়না আসলেই অনেক রহস্যময়। ময়না, তোমার কারণে আমার ধান খেতে অনেক ধানের ফলন হয়েছে। এখন তুমি আমার এই খেতে একটু তোমার হাতের ছোঁয়া দিয়ে যাও। আমার বিশ্বাস আমার এই খেতেও প্রচুর ফলন হবে। এখানেও ময়না ওর হাতের কারিশমা দেখিয়ে দিল সবাইকে। কি হলো? চুপচাপ বসে বসে কি এত গভীর চিন্তা করছেন আপনি? কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা না, আসলে ভাবছি ময়নার কথা। গ্রামের সবাই ওকে রহস্যময়ী কন্যা ভাবছে। শেষে না ময়নার আবার কোনো সমস্যা হয়। ও তো বোবা, কথা বলতে পারে না। গ্রামের মানুষ ওকে রহস্যময়ী কন্যা বলে রব তুলছে। কি করে সবাইকে বুঝাই? আমার কন্যা খুব সাধারণ একটা মেয়ে। চিন্তা করবেন না, ও বড় হলে সব ঠিক হয়ে যাবে। ওই দেখ, মধুমিয়ার মেয়ে ময়না যায়। দেখে আমি কি করব? আঙ্গুল চুষব নাকি? এই পেয়েছি পেয়েছি। কি পাইছিস বেটা কঙ্কাল স্যার? তুই মনে হয় খুব গস্তলা। মরার পর ভূত হয়ে গেছিস। শরীরে এক ফোঁটাও গাস্ত নাই, আবার বাহাদুরি। যাকগে, শোনো, আমাদের পেতনি রানী মাতো বলির জন্য নিখুঁত পাঠা খুঁজতেছেন অনেক দিন থেকে।
ময়না সব দিক থেকে নিখুঁত। চল গিয়ে পেতনি রানীমাকে বলি, তিনি খুশি হয়ে অনেক উপহার আমাদেরকে দিবেন। কিরিং কিরিং বিরিং বিরিং ফস, থাস ঠোস হোস হোস হোস। কিরিং কিরিং বিরিং বিরিং ফস, থাস ঠোস হোস হোস হোস। পেতনি রানীমা যজ্ঞ করছেন, এখন ডিস্টার্ব করলে পাছায় আইকলা বাস দিবে। চুপচাপ অপেক্ষা করি। কিরা কিমার দিকি নিষ্কর্মার আছাড়ি মাকাল ফল। আমার যজ্ঞের সময় এখানে তোরা কি করছিস? তামাশা দেখছিস নাকি? আসলে তা নয় পেতনি রানীমা, আমরা এসেছিলাম একটা খবর দিতে। ইস, দুজন একসাথে নয়, যে কোনো একজন বল। কোন রাজ্যটা জয় করেছো শুনি তো, যে দৌড়ে আসছো খবর দিতে? পাশের গায়ে একটা মেয়ে আছে, একেবারে নিখুঁত, রূপে গুণে অন্যান্য, অলৌকিক গুণের অধিকারী, আপনার বলির পাঠা হবার যোগ্য। বাহ, এতদিনে একটা ভালো খবর দিলি। আমার মনের বাসনা পূরণ হবার পর তোকে আমার প্রধান উপদেষ্টা বানিয়ে দিব। কাল অমাবস্যা, আজ রাতেই এই মেয়েকে তুলে আনবো আমার ডেরায়। চুপচাপ ওকে তুলে নিয়ে চল। আমি তাড়াতাড়ি গুহায় চলে এলাম, আর আপনারাও ময়নাকে খুঁজতে খুঁজতে গুহা পর্যন্ত চলে এলেন। বাকিটা তো নিজ চোখেই দেখলেন আপনারা। ময়না কন্যা আমার, যাও জলরাজ্যে, মুক্ত করো নিজ মাকে বন্দিচ্ছা থেকে, শত্রুদের থেকে উদ্ধার করো নিজ রাজ্য। আজ আপনি প্রমাণ করে দিলেন আপনি আমার সত্যিই মাতা। আমি অবশ্যই যাব আমার মাতাকে মুক্ত করতে, নিজের জন্মভূমিকে উদ্ধার করতে। চোখের জলে নয়, তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। তুমি বিজয়ী হয়ে এসো, তোমার অপেক্ষায় থাকবো কন্যা।